তুবা, ১ মিনিট, তুমি না আমায় কাল বললে নীলের এই পারফিউমে অ্যালার্জি আছে, তাহলে তুমি কেন এটা ইউজ করেছো? হুর নিজের গোলাপি ওষ্ঠের নিম্নাংশ দাঁত দিয়ে কামড়ে ধরল, চোখে মুখে তীব্র অস্বস্তি আর লুকানো রাগের ঝিলিক। নীলাশা, হুর লামিম ভাই ডাকছে, যা গাড়িতে গিয়ে ওঠ। হুর চলে গেল। তুবা, আরে নীলাশা, আহা ভাবি, উত্তরটা না হয় আমি দিচ্ছি। তুমি তো সব সময় নীল ভাইয়ের কাছাকাছি পাশাপাশি থাকবে, কিন্তু হুর। তুবা, বুঝতে পেরেছি। তুবা লাজুক হেসে সরকার বাড়ি থেকে দুটো গাড়ি পরপর বের হলো। প্রথমটায় রক্তিম, নীলাশ আর তুবা, অন্যটায় লামিম। নীলাশা, হুর, কলি। রক্তিম ভীষণ বিরক্ত হচ্ছে নীলের সাথে কোথাও যাওয়া আর জনমানব শূন্য রাস্তায় একাই হাঁটা, দুটোই এক মনে হয় রক্তিমের কাছে। নিশ্চয়ই ওরা ভীষণ মজা করছে। এটা ভেবে রক্তিমের বিরক্তি ভাবটা বেড়ে গেল, যদিও তুবা নিজেই বকবক করছে, কারণ যে মানুষটির উদ্দেশ্যে কথাগুলো বলছে সেই মানুষটি হুম হুম হ্যাঁ সূচক উত্তর ও কাটছে না। কিন্তু না, রক্তিমের ধারণা পুরোপুরি ভুল। সবাইকে যে মাতিয়ে রাখে তার মনটা বড্ড খারাপ। হুর চুপচাপ বাহিরের দিকে মুখ করে বসে আছে। লামিম গানটা চালালো, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়ার থাক, সব পেলে কষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যার গুঁড়ো হাওয়া কাচের মতো যদি উড়ে যেতে চাও, তবে গা ভাসিয়ে দাও। দূরবাণীতে চোখ রাখলো, না 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 না, এই জাহাজ মান্তল ছারখার, তবু গল্প লিখছি বাজবার। আমি রাখতে চাই না আর কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায় আশেপাশে, আমি আর নেই। আমার জন্য আলো জ্বলল না কেউ, আমি মানুষের সমুদ্রে শুনেছি ঢেউ। লামিম, নীলার্দ, তাদের দুজনের গাড়ি এসে থামলো একটা পার্কের সামনে। পার্কের পরিবেশটা খুব সুন্দর, প্রকৃতি পরিবেশে ফুটিয়ে তোলা হয়েছে। কেউ তাদের প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছে, কেউ বা আড্ডা দিচ্ছে বন্ধু মহলের সাথে। হুরের মন খারাপ থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন, চোখে মুখে আনন্দের স্পষ্ট ছাপ তার। কলি, নীলাশা, আপু, হুর আপু, দেখ ফুচকা, ঝালমুড়ি, চটপুটি, তেঁতুলের আচারও আছে। নীলাশা আর হুর দুজনে তাকালো, সাথে সাথে দুজনে খুশি হয়ে গেল। তুবা, এইসব জায়গায় খাওয়া ঠিক নয়। কলি, ওকে, তাহলে তুমি থাকো, আমরা যাই। নীলাশা, হুর, কলি এক প্রকার সেদিকে দৌড়ে গেল। রক্তিমও তাদের পেছনে পেছনে যেতে লাগলো। নীল লামিম দুজনে একটা বেঞ্চিতে বসে কথা বলছে। তুবার ভীষণ বিরক্ত লাগছে, তবে সেটা প্রকাশ না করে নীলের পাশে গিয়ে বসলো। হুর, নীলাশার কলি কম্পিটিশন করছে কে কতটা ঝাল খেতে পারে। হুর ফুচকা খেতে খেতে হঠাৎ তার চোখ পড়ল নীল আর তুবার দিকে। হুরের রাগটা তাজা হয়ে উঠল। হুর বাড়িয়ে বাড়িয়ে আরো ঝাল খেতে লাগলো। এর মাঝে হুর বিষম খেয়ে বসলো। রক্তিম তড়ি বেগে পানির বোতলটা এগিয়ে দিল হুরের দিকে। হুর পানিটা ঢকঢক করে খেতে লাগলো। নীল এক দৃষ্টিতে তাকিয়ে আছে হুরের দিকে, কিন্তু তার নড়চড় নেই। লামিম দৌড়ে এগিয়ে গেল বোনের কাছে। লামিম, হুর জান, খুব কষ্ট হচ্ছে, আয় আমার সাথে। চকলেট খেলে ঝালটা কমে আসবে। হুরকে নিয়ে যেতে লাগলো লামিম পিছনে পিছনে। নীলাশাও আসলো। লামিম, থাক তোরা এখানে দাঁড়া, আমি আসছি। কিছুক্ষণ কেটে গেল। লামিম এখনো আসছে না। নীলাশা, তুই দাঁড়া, আমি আসছি। জালে হুরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ কেউ তাকে টানতে লাগলো। টানতে টানতে হুরকে একটা গাছের আড়ালে নিয়ে গেল। হুর, নীল ভাই, নীল, খুব জেদ তাই না? নীলের আগুন চোখ। নীল
হুরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল নীল। হুরের ঠোঁট জোড়া আলতোভাবে চুষতে লাগলো। হুর ঠান্ডা আর মিষ্টি কিছু অনুভব করতে লাগলো, যা তার ঝালকে ধীরে ধীরে কমিয়ে দিয়ে লাগলো। হুর কেঁপে উঠল এই আলতো স্পর্শে। অদ্ভুত এক শিহরণ খেলতে লাগলো শরীরে, মস্তিষ্ক ও নতুনভাবে কিছু অনুভব করতে লাগলো। নীল হুরের ঠোঁট জোড়া ছেড়ে দেয়। হুর এখনো খানিকটা হাঁপাচ্ছে, হাঁপানোর ফলে তার ঠোঁট জোড়া আলগা হয়ে আসে। নীল হুরের হাতে আইসক্রিম ধরিয়ে দিল। নীলের চোখে এখনো রাগের ঝিলিক। অন্যদিকে তুবা আর রক্তিম দুজনে হুর আর নীলকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। নীল পিছনের দিকে তাকিয়ে দেখে তুবা এখানে। তুবাকে দেখে নীল উল্টো ঘুরে হুরকে গাছের সাথে চেপে ধরে। হুর আর নীল এতটাই কাছাকাছি যে হুরের ঠোঁট নীলের গলা ছুঁয়ে দিচ্ছে। নীলের হোয়াইট শার্ট এক হাত টানতে টানতে বলল, হুর, নীল ভাই। নীল চুপ। পিছন থেকে ওদের দেখে তুবা আর রক্তিমের চোখ আটকে যায়। তুবা, ওয়াও রক্তিম, দেখো, ইস সুইট কাপল। নীল বেবিটা যে কবে আমায় এভাবে একটু আদর করবে। রক্তিম, থাক ভাবি, চলেন, এভাবে কারো উপর নজর দিতে নেই। অন্যদিকে লামিম আর নীলাশা চকলেট নিয়ে আসার সময় নীলাশা খেয়াল করলো অভিষেককে। নীলাশা, সর্বনাশ, অভিষেক স্যার। অভিষেক স্যারকে দেখলে তো লামিম ভাই ভাববে আমি এখানে ওনাকে ডেকে এনেছি। না না, এটা হতে দেওয়া যাবে না। লামিম, এই কি এত বিড়বিড় করছিস? নীলাশা, না কিছু না, ব্যাস ভাবছি তোমায় আজ খুব সুন্দর লাগছে। লামিম নীলাশার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকা। বাম দিকে তাকালেই অভিষেককে দেখে ফেলবে লামিম। লামিম বাম দিকে ঘুরতে গেলেই নীলাশা লামিমকে জড়িয়ে ধরলো। এমন অবস্থায় লামিমের হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম। অভিক নীলাশার আর লামিমকে এই অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে না পেরে দৌড়ে সেখান থেকে চলে গেল। অভিষেক নীল চোখে স্পষ্ট পানি ঝলমল করছে। ফিরতে ফিরতে ওদের অনেক রাত হয়ে গেল। হুর ড্রেস চেঞ্জ করে বিছানায় এসে বসলো। তখনই তার নজর এলো একটা বক্স। ইংরেজিতে 2025 সালের 27 অক্টোবর। গত 6 বছর যাবত তার জন্য এই একই দিনে পার্পেল কালারের মোড়ানো একটা করে বক্স আসে। এবারও তার ব্যতিক্রম হলো না। হুরের শরীর ঘামতে লাগলো, কপাল বেয়ে ঘাম গালে এসে ঠেকলো। হুর বাম হাতের বৃদ্ধা আঙুল দিয়ে মুছে নিল। হুর, আমি তো ভুলে গিয়েছিলাম, কিন্তু এবার এই বক্সে কি আছে? কারো যত্ন সহকারে মোড়ানো বক্স। হুর কৌতূহলী বশত তাড়াহুড়ো করে খুলতে লাগলো। ভিতর থেকে বেরিয়ে আসলো ডায়মন্ডের নেকলেস আর একটা চিঠি। হুর, পিঙ্ক স্টার ডায়মন্ড নেকলেস। হুর নেকলেসটি বেডের উপর রেখে চিঠিটি হাতে নিল। হুরের অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, কেননা অপরিচিত ব্যক্তিটি এই প্রথম তাকে চিঠি পাঠিয়েছে। হুর চিঠির বাস খুলে পড়তে লাগলো। প্রিয় আগুন, রক্তের দাগ এখনো হাত থেকে শুকায়নি, ঝরঝর করে দু এক ফোঁটা গড়াচ্ছে এই শত্রুর কাগজে। তবে তুমি চিন্তা করো না আগুন, এই আঘাতের অনুভূতি কখনো আমার জন্য বেদনা নয়, বরং আনন্দের। তাই তো এই আনন্দঘন মুহূর্তে তোমার কথা আরো বেশি মনে পড়ছে। চিঠি লেখার অভিজ্ঞতা এই প্রথম, তবুও গুছিয়ে লেখার চেষ্টা করছি। মনে রেখো, এই প্রতিটি শব্দের অধিকারিণী একমাত্র তুমি। আচ্ছা, তুমি কি কখনো বৃষ্টিতে ভিজেছ? আমি ভিজিনি, তবে তোমায় নিয়ে ভিজবো একদিন। আচ্ছা, তুমি কি কখনো পুরো শহর ঘুরছো? জানি ঘোরা হয়নি, তবে তুমি কি জানো এই শহর আমার আয়ত্তে। আমার শহরে তোমায় নিয়ে ঘুরবো একদিন। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তোমার নরম কোমরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে লালচে কমলা আবৃত আকাশ গভীর অন্ধকারে ছেয়ে যেতে দেখব।
এগুলো যদি ভালোবাসা হয় তবে ভালোবাসি, আর এই ইচ্ছেগুলো যদি ভালোবাসার লক্ষণ না হয় তবুও তোমায় চাই প্রিয় আগুন। তোমার উপস্থিতি আমার বুকের বাপাশে অনল দৃষ্টি করে, তাই তো আমার চোখে তুমি এক জ্বলন্ত আগুন। এই চিঠিটা শুধু আমার আগামী বার্তা নয়, এটা তোমার জীবনে আমি এক অংশ হিসেবে প্রকাশ। তৈরি থাক আগুন, আসছি আমি। ইতি। এম.কে. আর হুর অবেলায় চিঠিসহ নেকলেস সোফার উপর ফেলে ঘুমাতে গেল। বহু অপেক্ষার পর হলেও অপেক্ষারা ক্লান্তিতে ইতি টেনে সেই প্রিয় মুহূর্তটা আসে যার জন্য আমরা অপেক্ষা করি। ঠিক তেমনি অন্ধকারে ইতি টেনে ধরণীতে আজও আলোর রোশনিরা ঝলমল করছে চারিদিকে। ক্লান্তিহীনভাবে নবশিশু হাঁটতে শিখলে যেমন ক্লান্তি তাদের ছুটতে পারে না, তারা থামে না, ঠিক তেমনি আলোর রশ্মিরও থামছে না। অন্ধকারকে গ্রাস করে চারিদিকে আলোয় ভরিয়ে দিতে তারা ব্যস্ত। হুর ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে আছে। আর 2 দিন পর নীলা আর তুবার এনগেজমেন্ট, আর তারপর বিয়ে। হুর, আর মাত্র 2 দিন পর তোমার আংটি বদল, তারপর বিয়ে। কিন্তু প্রথম বউয়ের অনুমতি ছাড়া তো দ্বিতীয় বিয়ে কথা নিষেধ নীল ভাই। আর তুমি একবারও আমার অনুমতি নিলে না নীল ভাই। এটা শুধু পাপ নয়, অন্যায়ও। হুর নাটকীয় ভঙ্গিতে কথাটা বলে মুখের রেখায় ভয়ঙ্কর হাসি ফুটিয়ে তুলল। হুর, নেকলেসটা দারুণ, দেখা যাক কেমন লাগে আমায়। হুর নেকলেসটা গলায় পরল। হুরকে বেশ মানিয়েছে এই সিম্পল নেকলেসটায়। নীলাশা দরজা খুলে আচমকা ঘরে ঢুকলো। নীলাশা, কিরে হুর, এখনো রেডি হসনি? কলেজ যাবি না? নীলাশা, হুর, ওয়াও, নেকলেসটা তো জাস্ট ওয়াও, তোকে ভীষণ মানিয়েছে হুর, তাই তুইও পরে দেখ। নীলাশা, না না, তার কোনো প্রয়োজন নেই বোন, যার জিনিস তার কাছেই থাক। পরে দেখা যাবে। তোর এই নেকলেস পরা নিয়ে আমি ইন্নানিলা হয়ে যাব। হুর, ধুর শালি, পুরাই আন্ডা। নীলাশা, দেখ বোন, তুই আমায় শুধু আন্ডা না, আন্ডা থেকে বের হওয়া হাঁসের ছানা, মুরগির ছানা, কোয়েল পাখি, টিয়া পাখির ছানা পোনা বলো আমি তোর এই নেকলেস আমার এই হাতির কলিজা নিয়ে টাচ করছি না। পরে দেখা যাবে আমার হাতি থাকবে না। হুর, হাতির কলিজা? কিন্তু তুই তো মানুষ নাকি? আমি ভুল বুঝতাম এতদিন। তুই আসলে আমার ভাইয়ের ভাষ্যমতে সেই আদিকালের পুরনো 1000 বছরের ডাইনি। নীলাশা, না, আমি তোর ভাইয়ের ভাষ্যমতো সেই আদিকালের ডাইনি নই, বরং এই সন্ন্যাসিনী যিনি মানুষ হয়েও 100 বছরের তপস্যার পর কালনাগিনীর রূপ পেয়েছে। তখন সেই রূপের বিষ দিয়ে তোর ভাইকে আমি ঘায়েল করে দিব। লামিম, কার রূপের এত জ্বালা ধরেছে যে তার এই ইয়েসাচা রূপ দিয়ে আমায় ঘায়েল করতে চাইছে? তার উদ্দেশ্যে বলছি। এসবে আমার ইয়েটা নাড়াতে পারবে না মানে? চুল। লামিমের হঠাৎ উপস্থিতিতে নীলাশার মুখটা চুষে যায়। লামিম, হুরজান, এই নে তোর ফেভারিট চকলেট। ফকিন্নি টকিন্নি কেউ ভিক্ষা চাইলে 2-1টা দিয়ে দিস, না হলে আবার পেট খারাপ হওয়ার চান্স থাকে। নীলাশা, হুর, তোর ভাইকে বলে দিস শুধু তোরই ভাই নেই, ভাই আমারও আছে। নীলাশা স্বভাববশত গাল ফুলিয়ে চলে গেল। নীলাশা রাগে খট করে দরজা লাগিয়ে দিল। নীলাশা কি ভেবেছে এটা কি যখন খুশি আমায় এভাবে অপমান করবে? ওই নারকেলটা আমি আজই আমার ভাইকে নালিশ করব। নীলাশা কান্না জুড়ে দিল। নীলাশার কাঁদতে কাঁদতে বালিশটা নিজের কোলে নিয়ে নিল। বালিশটা সরাতেই বেরিয়ে আসলো একটা হলুদ রাঙা শাড়ি, তাজা বেলি ফুল আর কিছু চকলেট। তার উপর ছোট একটা চিরকুট, তাতে লেখা আদিকালের ডাইনি। নীলাশা নাক মুছে নিল। নীলাশা, চাই না আমার
এই সব যখন তখন অপমান করে আদিকালের ডাইনি শুকনা পেকাটি পেতনি বলে, আবার দরকার হলে নীলা নীলা বলে ডাকে। হুর সিঁড়ি বেয়ে নামছে, তার গলা চকচক করছে পিঙ্ক স্টার ডায়মন্ডের নেকলেস, যা উপস্থিত সকলে নজর কাড়লো, কিন্তু কেউ কোনো প্রশ্ন করলো না। রক্তিম, হুর খুব সুন্দর লাগছে তোকে। রক্তিম নীলের দিকে তাকিয়ে বলল, নীল। হুর এক কাপ কফি বানিয়ে আনতো। রুহানি, আমি যাচ্ছি। নীল, না মা, হুরের হাতে কফি আমি খাবো। আজ পুরো 4 দিন যাবত ওর হাতের কফি খাই না। নীল একদম শান্ত ভঙ্গিতে বসে মোবাইল স্ক্রল করছে। সোফার উপর বসে বাড়ির 2 কর্তা অনুপস্থিত। কমল সরকার বসে সংবাদ পড়তে চোখ বুলাচ্ছে। হুর, নীল ভাই, এই নাও তোমার কফি। হুর বাগানে যাওয়ার জন্য পা বাড়াতে নীল থামিয়ে দিল। নীল, দাঁড়া, হুর কফিটা তো আগে টেস্ট করি। এই 4 দিনে না আবার কফি বানানো ভুলে গেলি? হুর ঢোক গিলল। নীল, রিল্যাক্স পাখি। নীল কফিতে চুমুক দিল, অমনি মুখ বিকৃত করে কফিটা থু দিয়ে ফেলে দিল। পুরো কফি হুরের দিকে ছুঁড়ে মারল। হুরের বুকের অংশ পুড়ে গেল। হুর, আ মা চলে গেল। লামহা রান্নাঘর থেকে দৌড়ে আসলো। হুরের চিৎকারে লামহা, হুর, এই হুর, খুব কষ্ট হচ্ছে মা, দাঁড়া, নেকলেসটা খুলে দেই, এটার সাথে টাচ লাগলে আরো বেশি ব্যথা করবে। লামহা নেকলেসটা খুলে দিল হুরের গলা থেকে। রুহানি, লামহা, রুচি, নীলাশা, চারুলতা সবাই ব্যস্ত হয়ে পড়ল হুরকে নিয়ে। কমল, এটা কোন ধরনের ব্যবহার নীল? হুর তোমার চাকরানি নয়, কারো হাতে কফি ভালো না লাগলে নিজে বানিয়ে খাবে। নীল, হ্যাঁ, হুর আমার চাকরানি, আমার ওর সাথে যখন যেমন করতে মন চাইবে আমি তেমনি করব, আর আমার ব্যবহারের ধারণাটা যেমনই হোক, তোমাদের মতো বাবা চাচাদের কাছ থেকে ব্যবহার শেখার প্রয়োজনীয়তা অনুভব করছি না। নীল বাসা থেকে চলে গেল। হুর আর নীলাশা আজ কলেজে যায়নি। সকালের ঘটনার পর হুরকে মলম লাগিয়ে ঘুম পড়িয়ে দেয় লামহা। দুপুর 1টায় হুর ঘুম থেকে উঠে শাওয়ারে যায়। ঠান্ডা পানি স্পর্শ হুরের পুড়ে যাওয়া বুকে অনুভব হতেই হুর যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। অন্যদিকে নীল অফিসের কেবিনে বসে আছে, তার ডান হাত গরম ধোয়া উঠা কফিতে ডোবানো, অন্য হাতে ল্যাপটপে স্ক্রিনে ভেসে উঠছে হুরের যন্ত্রণাদায়ক কুঁকড়ানো কমল মুখখানা। হুর শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। হুরের দৃশ্যমান উষ্ণ গলা বুকের অংশ পড়ার সময় লালচে হয়েও সেটা পরিবর্তন করে এখন হালকা কালচে রূপ ধারণ করেছে, যেটা দেখে ভীষণ বাজে লাগছে। ঠান্ডা পানির স্পর্শে হুরের যন্ত্রণায় মুখটা বিকৃত হয়ে গেল। হুর, কেন নীল ভাই, কেন এত যন্ত্রণা দাও আমায়? আমার না খুব কষ্ট হয়, কলিজাটা ছিঁড়ে আসতে চায়, শ্বাস অবরোধ হয়ে আসে। পৃথিবীর বুকে নিজেকে ভীষণ ভারী, মূল্যহীন এক সস্তা কীট মনে হয়। আবার কখনো তুমি আমার ঠোঁটের কোণে হাসির রেখা, হাড় কাঁপানোর শীতের সকালে ধোয়া ওঠা উত্তপ্ত গরম চায়ের প্রথম চুমুক, লাভাময় উষ্ণ গরমের শীতল হাওয়া যা আমার হৃদয় অবধি প্রসারিত হয়ে শীতল অনুভব করায়। কখনো তুমি আমায় নিজেকে বিশেষ অনুভব করো, কখনো তুমি আমায় পোড়াও। এ কেমন বহুরূপী রূপ তোমার, যা আমার পাগল করে দিচ্ছে। এভাবে আস্তে আস্তে না মেরে একেবারে মেরে ফেলছো না কেন আমায়? হুর উফ করে কেঁদে দিল। আর পারছি না আমি টিকে থাকার লড়াইয়ে বাঁচতে। নিজের অধিকারকে ছেড়ে দিতে দিতে নিজের জীবনে নিজেই এক আপত্তি হয়ে দাঁড়িয়েছি। নীল ল্যাপটপটা বন্ধ করে নিল। কপির মগটা সজোরে আছাড় মারলো। অফিসে ভাঙচুর করতে লাগলো। একে একে সবাই বাহিরে ভিড় জমাতে লাগলো বাহির, কিন্তু কেউ ভিতরে আসার সাহস পেল না। তুবা এসেছে নীলের সাথে দেখা করতে। নীলের কেবিনের সামনে এত মানুষের ভিড় দেখে তুবা আতঙ্কে ভিতরে আসে।
তুবা, নীল বেবি তুমি এসব কি করছো? লুক বেবি আমার দিকে তাকাও, কি হয়েছে আমায় বলো। তুবা নীলকে সামলানোর জন্য নীলের হাত ধরতে গেলে নীল তুবার হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে তুবাকে ঠাটিয়ে একটা চড় দিল। তুবা তাল সামলাতে না পেরে পড়ে গেল। নীল, তোর জন্য আমার জীবনে যত সমস্যা তৈরি হচ্ছে, নষ্টা নারী লোক, তোকে তো আমি মেরেই ফেলবো আজ। নীল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তুবার দিকে ক্রোধে এগিয়ে যেতে লাগলো। তখনই অনুপম আর সাফিন চলে আসে, নীলকে আটকায়। অনুপম, তুবা তুমি এখান থেকে চলে যাও। নীলের রাগ সম্পর্কে এত জানলেই নিশ্চয়ই। তুবা উঠে দাঁড়ালো, নীলের দিকে এগিয়ে আবার নীলের ক্রোধ ভরা চোখে ভয় পেয়ে বেরিয়ে গেল। তুবা চলে যেতে যেতে শুনতে পেল স্টাফদের গুঞ্জন, নীলার দোছার তার হবু বউয়ের গায়ে হাত তুলেছে। কেউ বা বলছে বড়লোকদের বড় বড় ব্যাপার, চল বাদ দে। তুবা অপমানে জর্জরিত হয়ে চলে গেল, কিন্তু মনে মনে তার দীর্ঘ প্রতিজ্ঞা, এটা তুমি ঠিক করলে না নীল, এর ফল খুবই ভয়ঙ্কর হবে। অনুপম দরজা বন্ধ করে দিল। নীল নিজের পোড়া ডান হাত অনবরত দেয়ালে ঘুষি দিচ্ছে। অনুপম আর সাপিন দুজনে ও তাকে সামলাতে পারছে না। নীল, তুই কেন বুঝিস না পাখি, তোকে পড়িয়ে আমি দগ্ধ হয়ে সেই অনলে। তোর উচ্চারিত প্রতিটা শব্দ, প্রতিটা ধ্বনি হয় বারবার আমার হৃদয়ে। আমি তোলপাড় হয়ে যাই, নিশ্চয় হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় তোর ওই আখির চাহনিতে, যা আমায় বাধ্য করে প্রতিটা পদক্ষেপে তোর ইশারাতে মগ্ন হতে। নীলকে কোনোভাবেই থামাতে না পেরে সাপিন বলে উঠল, সাপিন, নীল থেমে যা, তোর হুর পাখির নামে। নীলের হাত থেমে গেল। নীল মুগ্ধ করার মতো হাসলো, কিঞ্চি বেদনা তার মুখে ফুটে উঠল। নীল, সেই দুর্বলতা ধরে টানলি। অনুপম নীলকে বসালো চেহারে। অনুপম, সাপিন ডক্টরকে কল দে। রাত 11টা ছুঁই ছুঁই। নীল বাড়ি ফিরল। সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে থামলো তার গন্তব্য। তার কাছে থাকা চাবিটা দিয়ে হুরের রুমের দরজা খুলল। মেয়েটা অভ্যাস ভেঙে আজ জেগে নেই, তার জন্য নীলের ভীষণ রাগ হলো। নীল ক্লান্ত পায়ে এগিয়ে গেল হুরের দিকে। হুরের মুখের দিকে তাকাতে নিমিষে তার রাগ হাওয়া মিঠা হয়ে মতো মিষ্টি ছোঁয়ায় বেনিশ হয়ে গেল। নীল বিছানার পাশে বসলো। নীল, মাই সিল্কি গাল, আমার হুর পাখি, আমার অবাধ্য বালিকা, আমার কলিজা। নীল হুরের গলায় আলতো চুমু খেয়ে লাগলো। পকেট থেকে একটা মলম বের করে লাগাতে লাগলো। মলমের ঝাঁঝে হুর ঘুমের মাঝে উফ করে উঠলো। নীল কলিজে খুব কষ্ট হচ্ছে। নীল ফু দিতে লাগলো। সকালবেলা নাহিদ নীলের রুমে দরজা খুলে ভেতরে গেল। নাহিদ, হোয়াট রাবিশ নীল, গতকাল তুমি তুবার গায়ে হাত তুলছো, কাল তোমাদের এঙ্গেজমেন্ট। নীল নীল আদো আদো চোখ খুলল। নাহিদ, তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? নীল শোয়া থেকে উঠে বসলো, কিন্তু কোনো উত্তর করছে না। নাহিদ, নীল, তুমি ভালো করে জানো তুবার সাথে তোমার বিয়েটা কতটা ইম্পর্টেন্ট আমাদের কোম্পানির জন্য। নীল, আমি কিছু জানি না, তুমি এক্ষুনি তুবাকে কল করে সব মিটিয়ে নিবে। নীল, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? নাহিদ নীলের শরীর জাকাতে জাকাতে বলল, নাহিদ, নীল, এত তোমার প্রচুর জ্বর, বাড়িতে থাকো, আজ বেরোনোর কোনো প্রয়োজন নেই। নাহিদ বেরানোর আগে রুহানিকে বলে গেল, নীল আজ সকালের খাবারটা রুমই খেলো। অন্যদিকে হুরও ভীষণ জ্বর হয়েছে, কিন্তু সে কোনোভাবে না তো খাবার খাচ্ছে না তো ওষুধ। হুর বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। তখনই রুমে প্রবেশ করলো নীল। হুর নীলকে দেখেই মুখ ফিরিয়ে নিল। নীল থুতনি চেপে হুরের মুখটা উপরে তুলল। নীল, সমস্যা কি? ওষুধ কেন খাচ্ছিস না? হুর, ইচ্ছে করছে না তাই। নীল, ও সবকিছু তোর ইচ্ছেতে হচ্ছে। নীলের প্রশ্নে হুরের দুই চোখ পানি এসে জমলো। হুর নীলের দিকে তাকালো এই আঁখি যুগল নিয়ে। হঠাৎ নীল একটা কাজ করে বসলো। হুরের দুই হাত চেপে ঠোঁট জোড়া দখল করে নিল। নীল আলতো ভাবে চুষতে লাগলো হুরের ঠোঁট জোড়া। হুরের মাঝে বরাবরের মতোই সেই একই প্রতিক্রিয়া তৈরি হলো। জ্বরের কারণে দুজনের শ্বাস তুলনামূলকের চেয়ে ভারী হতে লাগলো, যেন অগ্নিকাণ্ড দাউ দাউ করে বাড়ছে। হুর আর নীল দুজনে ডুবে যেতে লাগলো সেই উত্তপ্ত লাভাময় সাগরে। এর মাঝে হুর তিতা কিছু অনুভব করে
নীলকে ছাড়াতে চাইল, কিন্তু নীল আরো গভীরে যেতে লাগলো। হুর নীলের শার্টের পর্দা ভেদ করে নখ বসিয়ে দিল নীলের জামার ভেতরে। নীলের ঠোঁটে কামড় বসিয়ে দিল। নীল ছেড়ে দিল। নীল নিজের ঠোঁটে রক্তবিন্দু আঙুল মুছে নিল। নীল আউস, এইটা কি অরেঞ্জ পেয়েছিস নাকি? কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে রস বের করে খাবি? নীল গালে জিভটা ঠেলতে ঠেলতে বলল। ঠোঁটে ফুটে উঠল অবর্ধ হাসি। হুর, এক, এটাকে অরেঞ্জ ফ্লেভার বলে না, এটা হলো বিদেশি অরেঞ্জের দূর সম্পর্কের দুলাভাই দেশি করলা। নীল, হেই সিল্কি গিল, ইউ ডোন্ট কেউ করলা খেতে তিতা, তবুও খেতে হয়। নীল হুরের কপালে হাত রাখলো। নীল, বাহ, ওষুধ পেটে পড়তে না পড়তেই অসুস্থতা গায়েব। ম্যাম, নিশ্চয়ই আপনার এই ডক্টরের ট্রিটমেন্ট পদ্ধতি পছন্দ হয়েছে, বাট আমি তো ফ্রি সার্ভিস দেই না, তাই কিছু নিলাম। এনার্জি। হুর, তোমাকে তো আমি। নীল, চাইলে ওয়াটারমেলনের মতো টেস্ট করতে করতে খেয়ে নিতে পারেন। নীল চলে গেল রুম থেকে। রুমের বাইরে বের হতে সামনে পড়ল রক্তিম। রক্তিম, তুমি হুরের রুমে কি করছিলে ভাইয়া? নীল, ওকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাহিত্য সব ক্লাস একসাথে প্র্যাকটিক্যালি করাচ্ছিলাম। এনি প্রবলেম? রক্তিম ভাইয়া, তোমার তুবার সাথে বিয়ে, সবকিছুর একটা লিমিট থাকে। নীল, ইউ নো লিমিট ব্রাদার, দুটো জিনিসে কখনোই লিমিট থাকে না, এক নীল আর দ্বিতীয়টা নীলার্ধ সরকার। পুরো হেসে চলে গেল রক্তিম। রাগে ফুঁসছে রক্তিম। ভাবি, আমি তোমার সাথে মিট করতে চাই, ব্যাপারটা ইম্পর্টেন্ট। রক্তিম ফোনটা পকেটে রেখে চুলে হাত বুলিয়ে হাসলো। দুপুর গড়িয়ে বিকেল হলো। এক বাড়িতে দুটো মানুষের জ্বর। লামিম বোনের পছন্দের চকলেট, আইসক্রিম, ফুচকা, চটপটি সব হাজির করলো। নীলাশা তো হুরের সাথে লেগে আছে। অন্যদিকে নীল তার রুমে শুয়ে আছে। রুহানি, লামহা দুই মাই তাদের সন্তানদের নিয়ে ব্যস্ত। রুহানি নীলের জন্য পাস্তা বানাচ্ছে। তখনই পেছন থেকে ডেকে উঠল তুবা। আন্টি রুহানি, তুমি এই সময় এখানে? তুবা, কেন আন্টি, আমায় দেখে খুশি হননি? রুহানি, না মা, তেমন কিছু নয়, আসলে তোমার সাথে কাল যা করেছে। তুবা, আন্টি ওইসব বাদ দিন, আমি কিছু মনে করিনি। ভালোবাসা মানুষটা খারাপ বলেও গায়ে একটু কমই লাগে। নীল অসুস্থ জেনে সব রাগকে পানির মতো ধরা দিয়ে চলে আসলাম। চারুলতা, নিকুচি করেছো, এখনো তোমাদের বিয়ে হয়নি, আর বিয়ের আগেই হবু শ্বশুর বাড়িতে এতবার আসা যাওয়া দৃষ্টিকটু দেখায়, সেটা তুমি জানো না? তুবা মুখ ফুসকে নিল। রুহানি, মা এসব বাদ দিন না, পুরনো দিন আর নেই। চারুলতা, কেন? এখন কি খাবার হাত দিয়ে না তুলে পা দিয়ে তুলে খাও? রুহানি তো থেমে গেল। চারুলতা মুখ বাঁকিয়ে চলে গেল। রুহানি, এসব কিছু মনে করো না, উনি আগের দিনের মানুষ। তুবা, না না আন্টি, আমি কিছু মনে করিনি। মুরব্বীরা দু একটা কথা না বললে কে বলবে? তুবা মনে মনে, বুড়ি, এই বাড়ির শুধু পা রাখতে দে, তোকে বৃদ্ধাশ্রমে পাঠানোর দায়িত্ব আমার। ভীমরুড়ি বুড়ি। রুহানি, কি ভাবছো? তুবা, কিছু না। রুহানি, তুমি বসো, আমি পাস্তাটা নীলকে দিয়ে আসি। তুবা, আন্টি আমি যাই। রুহানি, তুমি কিন্তু নীল। তুবা, আন্টি চিন্তা করবেন না, নীলকে সামলানোর যোগ্য আমি না হলে আল্লাহ ওর জন্য আমায় ঠিক করতো না। রুহানি, আচ্ছা যাও। রুহানি ঢোক গিলল। তুবার কথাটা তার মনে ঘুরছে। রুহানি, সয় আল্লাহ, যার সাথে যার জুটি মিলিয়েছে সেটা ভাঙার ক্ষমতা কি মানুষের থাকে? কখনোই থাকে না। তুবা ভিতরে ঢুকলো। কফি টেবিলে পাস্তার ট্রেটা রেখে নীলের পাশে গিয়ে বসলো। নীল শুয়ে আছে আছোয়া হয়ে। তুবা, নীল। নীল, তুবা, তুমি কি কালকের বিষয়টা নিয়ে হেজিটেট করছো? আমি একটু মাইন্ড করছি, কিন্তু সেটা ভুলে যাব, কারণ আমি তোমায় ভালোবাসি ভেবে। নীল নিরুত্তর। তুবা নীলকে ছুতে গেলে নীল জোরে হাঁচি দিল। তুবা দূরে সরে গেল। তুবা, নীল বেবি, টিস্যু ইউজ করো, এভাবে তো আশেপাশে সবাই অসুস্থ হয়ে পড়বে। নীল, সরি বেবি, বাট তুমি তো ভালোবাসো, বসো আমার কাছে। তুবা নীলের এমন মিষ্টি কথায় নীলের পাশে বসতে গেলেই নীল
তুবার মুখ বরাবর হাসি দিল তুবা। নীল নীল কি হলো ভেবি? তুবা ভেবি আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, আমি যাচ্ছি। টেক কেয়ার নীল। ভেবি তুবা চলে গেল। নীল হাসলো আলতো। নীলের অবস্থা খারাপ, তাই এঙ্গেজমেন্ট এর ডেট পিছানো হলো সন্ধ্যার দিকে। নীল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, বৃষ্টি তার আকাশে। নীলাশা ভাইয়া নীল। নীলাশা বল। নীলাশা এই না কফি। নীল ভালো করেছিস, এখন এটার বড্ড প্রয়োজন ছিল। নীলাশা আচ্ছা ভাইয়া, তোমার হাতের ওই অবস্থা কি করে হলো? নীল উত্তর না দিয়ে কফিতে চুমুক দিল। নীল ওকে এই সময় পণ্ডিতি করতে কে বলেছে? নীলাশা মানে নীল এটা হুর বানিয়েছে তাই না? নীলাশা নীল নীলাশার মাথায় গাঁটটা মারলো। নীলাশা মারলে কেন? নীল এটা তোর পাকনা পণ্ডিত বান্ধবীকে পৌঁছে দিস পণ্ডিতি করার জন্য পুরস্কার হিসেবে। হায়দার সরকার হ্যাঁ, এটা তো খুবই আনন্দের সংবাদ, আমরা তো তোমার অপেক্ষায় আছি। ফোনের বিপরীত পাশে ভেসে উঠল কারো গম্ভীর কণ্ঠস্বর। হায়দার ওকে, তাহলে নিজের যত্ন নিও। হায়দার আর নাহিদ দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির হাসলো। রাত 12টা, হুরের ঘুম আসছে না। সারাদিন বিছানায় শুয়ে থাকতে থাকতে তার ভালো লাগছে না, তাই ছাদে হাঁটাহাঁটি করছে। হুর ধীর হয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ালো। নিস্তব্ধ রাত, হালকা বাতাস, আকাশে বাঁকা চাঁদ, ঝলমল করা তারারা হুরকে মুগ্ধ করছে। হুর যখন প্রকৃতি মুগ্ধ, তখনই এক ছায়ামূর্তি তার পিছনে দাঁড়ালো। হুর কারো উপস্থিত টের পেয়ে পিছনে ঘুরতেই হুরকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিল।